আওয়ামী লীগটা হচ্ছে একটা মুজিব ফ্যামিলির প্রাইভেট লিমিটেড কোম্পানি। তারেক রহমান ওনার বাপের পরে হচ্ছে ওনার মা দায়িত্ব নিয়েছে, ওনার মায়ের পরে উনি দায়িত্ব নিয়েছে, তারপরে ওনার মেয়ে দায়িত্ব নেবে। অলরেডি উনি তার মেয়েকে সামনে নিয়ে এসেছে। এই যে পরিবারতন্ত্র, আমরা দেখেছি শহীদ ওসমান হাদির ভাইকে একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এসবও কি পরিবারতন্ত্রের নতুন সূচনা নয়? আওয়ামী লীগটা হচ্ছে একটা মুজিব ফ্যামিলির প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানির মালিকানা শুধু তাদের রক্তে যারা আছে তারাই। আমরা জাস্ট ওদের চাকর বাকরের মতন আমাদের ট্রিট করে। দেশে একদিকে জনস্বাস্থ্যের সংকট এবং সেই সাথে জনদুর্ভোগ তো রয়েছে, আছে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে নানান রকমের প্রশ্ন, রাজনীতিতে দোষারোপ পাল্টা প্রশ্ন, এই বিষয়গুলো তো চলমান আছে। এবং এই যে আসলে একটা অস্থিরতা, সেই অস্থিরতা নিয়ে বাংলাদেশ বেশ ভালো একটা সাফারিংসের মধ্য দিয়ে যাচ্ছে। এমন বাস্তবতা এনসিপির অবস্থান কি, এই বিষয়ে কথা বলবো আজ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পলিটিক্যাল পালসে। সাথে আছে আমি সাদিয়া রোশনি সূচনা এবং আমাদের সাথে আজ আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। স্বাগতম। আপনার ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আছি। জনগণের ভালো থাকা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো এবং জনগণের প্রতিনিধি হিসেবে বলা যায় যে আমাদের ভালো থাকাটা অনেকাংশে তাদের উপরও নির্ভর করছে। আপনাকে শুরুতে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে 2024-এর আন্দোলন থেকে উঠে আসা একটি দল পরবর্তীতে রাজনৈতিক বিপ্লব থেকে রাজনীতিতে আসা একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। এই যে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে আপনারা গেছেন, এটি আসলে কতখানি সফল হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং ক্যাম্পাস টাইমসের সকল দর্শক শ্রোতাকে। দেখেন, বিপ্লবের মানে অগ্নিস্ফুলিঙ্গ থেকে গড়ে ওঠা একটি দল জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করা, জনগণের আস্থা অর্জন করা, তারপরে জনগণের প্রতিনিধি হয়ে সংসদে যাওয়া অনেক কঠিন ছিল আমাদের এই যাত্রাটা, এবং অনেকটা কণ্টকাকীর্ণ পথে ছিল। আপনারা জানেন, যখন আমরা 5 আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে যায় বাংলাদেশ থেকে, 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করে। 8 আগস্টের পর থেকে বিপ্লবীদের সাথে, বিশেষত ছাত্র জনতার সাথে বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো, আমি মিন করছি বিএনপি সহ আদার যে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড যারা আমাদের বিপ্লবে আমাদের সহযোগী ছিল, আমাদের অংশীদার ছিল, তারাই আমাদের সাথে আস্তে আস্তে প্রতারণা করা শুরু করে, আমাদের দাবি দাওয়াগুলো অগ্রাহ্য করা শুরু করে। তখন থেকেই আমরা কিছুটা আদারিং ফিল করা শুরু করি। আসলে আমরা কাদের জন্য বিপ্লব করলাম, কাদের জন্য রক্ত দিলাম। এই 1400 ছাত্র জনতা দিয়েছেন জনগণের জন্য, রাজনৈতিক 1400 ছাত্র জনতা দেশকে স্বাধীন করার উদ্দেশ্য তো ছিল দেশকে মুক্ত করা। এখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমাদের এখন যারা ক্ষমতাসীন বিরোধী দল, ওই সমস্ত দলের সিনিয়র সব নেতাই তো তখন বন্দী ছিলেন, কারাগার ছিলেন। তাদেরকেই তো আমরা মুক্ত করেছি। এই আন্দোলনের মাধ্যমে তো তারা মুক্ত হয়েছে, বা আন্দোলনের ফসল হিসাবে তো তারা এই সুবিধাটা পেয়েছে। দেখেন, ঠিক সরকার পতনের পরে পরে যখন আমরা বললাম যে আমরা নতুন একটা সংবিধান চাই, বিএনপি সহ বিএনপির সমমনা দলগুলো মুখের উপরে না, তারা ঠিকই আবার ওই পুরাতন কাঠামোগত যে সংবিধান আপনাকে দিয়ে কাঠামোগতভাবে স্বৈরাচার গড়ে তুলবে, বা কাঠামোগতভাবে এখানে 54 বছরে একটা নিপীড়ক ব্যবস্থা গড়ে তুলেছে, সেই সংবিধানটা বহাল রাখতে চায়। আমরা বললাম এখানে আওয়ামী লীগের গুম খুনের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। প্রথমত বিএনপি না করলো, পরে আন্দোলনের মুখে বাধ্য হলো, সেই আন্দোলনে বিএনপি সাড়া দেয় নাই। আমরা বললাম যে এখানে সেকেন্ড রিপাবলিক করতে হবে, যুবলীগ নেতা চুপ্পুকে অপসারণ করতে হবে, কোনোটাই হয় নাই। এই যে আমরা প্রতারণার শিকার হলাম, তারপরে আমরা আস্তে আস্তে চিন্তা করলাম যে না, এখন আমাদের কোনো দাবি তো এখানে গণ্য করা হচ্ছে না, মান্য করা হচ্ছে। আপনারা তো একটা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং সেখান থেকে শতভাগ সফলতা নিয়ে আসলে এই পর্যন্ত এসেছেন। হ্যাঁ, সেটাই বলছিলাম। দেখেন, এখন কেন হচ্ছে না? আমরা সেটাই বলছিলাম। দেখেন, আমরা বিএনপি, জামাত বা আদার্স পার্টি সবাই আমরা ছিলাম বিপ্লবের অংশীদার, এক ছিলাম। যখনই শেখ হাসিনা পালিয়ে যায়, তখন যখন না আমাদের হাতে আর কোনো শত্রু থাকে না, তখনই দেখবেন যে আমাদের মধ্যে ফাটল দেখা দেয় এবং পার্টি কেন্দ্রিক স্বার্থ চলে আসে সবার আগে। এগুলো হচ্ছে পুরাতন পার্টিগুলোই
সবচেয়ে বেশি এই স্বার্থের দ্বন্দ্বে জড়ায়, যার কারণে তারা হচ্ছে বৃহত্তর সংস্কার দিকে যায় না। এবং এখন পর্যন্ত তারা সংস্কার মানে যে রোডম্যাপ বা প্রতিশ্রুতি সব কিছুই তারা অগ্রাহ্য করছে। তারপর থেকে আমরা চিন্তা করলাম একটা দল করি, আমরা দল করলাম, সেই দলের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো বলার চেষ্টা করলাম। আপনারা সর্বশেষ অবস্থা দেখতেই পেলেন, জাতীয় নির্বাচনে আমরা আমাদের 6 জন নির্বাচিত এমপি, আরও 2 জন সংরক্ষিত নারী এমপি, মোট 8 জন এমপি আমাদের এখন সংসদে জনগণের প্রতিনিধিত্ব করছি। সব মিলে আমরা মনে করি আমরা যে চিন্তায় এই বিপ্লব করেছি, যে নতুন বন্দোবস্ত 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম যে ঘোষণা দিয়েছেন যে ফেসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলতে হবে, শুধুমাত্র একজন ফেসিস্ট পতনের মধ্য দিয়েই আমাদের এই যাত্রা বা আমাদের এই লড়াই শেষ হবে না। যদি ধরেন আপনি ব্যক্তি শেখ হাসিনা ফেসিস্ট তো একা হয়নি, এখানে একটা ফেসিস্ট কাঠামো আছে, এই কাঠামোটাই তাকে এখানে ফেসিস্ট হতে আরও বেশি সহযোগিতা করেছে। এখন ওই কাঠামো যদি আপনি না ভাঙেন, শুধু শেখ হাসিনাকে তাড়িয়ে দেন, তারই পতন, শেখ হাসিনার পতন ঘটান, তাহলে তো আসলে নতুন যে আসবে এই কাঠামোর মধ্য দিয়ে সেও তো এখানে নিপীড়ক হবে, স্বৈরাচার হবে, ফেসিস্ট হবে। আমরা তো চাচ্ছি ব্যক্তি ফেসিস্টের পতন এবং ফেসিস্ট কাঠামোর এখানে মানে সেই কাঠামোর জায়গায় কিন্তু আপনারা পরিবারতন্ত্র ভাঙতে চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম। কিন্তু এই দেখেন এখন তারা তো এগুলো চাচ্ছে না। কারা চাচ্ছে না? যারা এখানে নিজেরাই ফেসিস্ট ছিল তারা চাচ্ছে না। যারা এখানে ধরেন মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলির রাজনীতি করছে দীর্ঘদিন, যদিও আমি বিএনপি এবং আওয়ামী লীগের এখনও পুরোপুরি পলিটিক্যাল পার্টি আমরা মনে করি না, কারণ এগুলোর যদি আপনি করতে বলেন, এগুলো বলতে পারেন যে কেন, আপনি একটু ক্লিয়ারলি বলবেন হ্যাঁ, কেন আপনি বিএনপি এবং আওয়ামী লীগকে এখনো পরিপূর্ণ দল হিসেবে মনে করছেন না, যেখানে বাংলাদেশের ইতিহাসের সাথে এই দলগুলোর একটা বড় জায়গা আছে, জনগণের কাছেও গ্রহণযোগ্যতা আছে, এবং বাংলাদেশ রাজনীতি বলতে আসলে এই দলগুলোকেই কিন্তু আদি এবং অকৃত্রিম বলে ধরা হয়ে থাকে। দেখেন, আপনি কি কখনো চিন্তা করতে পারবেন যে বিএনপি দলের সভাপতি হতে পারবেন আপনি, বা চেয়ারপারসন হতে পারবেন আপনি? এটা তো আমি ভাবি না, আমি না, তো রাজনীতি আপনি করছি না। ধরেন আপনি যদি মনে করেন আপনি বিএনপির একজন মন্ত্রী, নিজেকে কল্পনা করেন এই দলটা করতে করতে আপনার যোগ্যতা দক্ষতা দিয়ে একদিন দলের সভাপতি হবেন, প্রধান হবেন, এই চিন্তা কি কেউ করতে পারে? করতে পারে না। কারণ তারেক রহমান ওনার বাপের পরে হচ্ছে ওনার মা দায়িত্ব নিয়েছে, ওনার মায়ের পরে উনি দায়িত্ব নিয়েছে, তারপরে ওনার মেয়ে দায়িত্ব নেবে, অলরেডি উনি তার মেয়েকে সামনে নিয়ে এসেছে। এই যে পরিবারতন্ত্র, আপনি জিয়া ফ্যামিলি ফার্স্ট, তারপর হচ্ছে সবাই হচ্ছে এখানে মানে বাকি রয়েছে আদার। এখানে আপনি এটা বলতে পারেন যে এখানে জিয়া ফ্যামিলি হচ্ছে সাবজেক্ট, আর দেশবাসী এবং বিএনপির যত নেতা কর্মী রয়েছে সবাই হচ্ছে অবজেক্ট। তো পরিবারতন্ত্রের কথা যখন আসে, এটি শুধুমাত্র রাজনীতি নয়, আমাদের আমি নানান জায়গাতে না, আমি শেষ করি। অবিকল আবির্ভাব অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি শহীদ ওসমান হাদির ভাইকে একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আমি এসবও কি পরিবারতন্ত্রের নতুন সূচনা নয়? আমি আরো বলি, আপনি নতুন দেখেন বন্দোবস্ত কি ঠিক এটাও? অবিকল আপনি শেখ মুজিবেরটা দেখেন। আর আমরা তো সব ছেড়ে এসেছি, হ্যাঁ, না, আমরা আমি কিন্তু না, সেটাকে আমি ভেঙে নতুন দেশ গড়ার বন্দোবস্ত না, আমরা তো নেমেছি। ভাঙতে পারি নাই, তো এগুলো এখনো ভাঙতে পারি আওয়ামী নাই। লীগ তো নিশ্চিন্ন, আপনারা কিন্তু বলে থাকেন যে আওয়ামী লীগ কিন্তু দেশে নেই। এখন আপনি যদি দেখেন, আমি যেটা বলতেছিলাম যে আওয়ামী লীগটা হচ্ছে একটা মানে মুজিব ফ্যামিলির প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওদের ফ্যামিলির বাইরে এই দল কখনো ছিল না, মানে এবং নিষিদ্ধর আগ পর্যন্ত এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ওরাই সব মালিকানা ছিল। ঠিক বিএনপি হচ্ছে জিয়া পরিবারের প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই কোম্পানির মালিকানা শুধু তাদের রক্তের যারা আছে তারাই, এর বাইরে কেউ না। আমরা জাস্ট ওদের চাকর বাকরের মতন আমাদের ট্রিট আপনারা করে। কি আসলে এরকম মনে করছেন যে আপনারা চাকর বাকরের মতো? হ্যাঁ, বাংলাদেশের মানুষকে তো আপনারা তো জিয়া ফ্যামিলি এবং মুজিব ফ্যামিলি তো চাকর বাকরে মনে করতে করে, আপনারা এবং তো তাদের বাইরে তো দল গেছেন। না, তাদের বাইরে তো যে দলগুলো গঠন হচ্ছে তাদের চ্যালেঞ্জ করার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আশা করি জাতীয় নাগরিক পার্টিতে কোনো পরিবারতন্ত্র নাই। এখানে আমাদের অসংখ্য লিডার আছে যারা বিপ্লবের মধ্য দিয়ে গড়ে উঠেছে, তাদের মধ্য দিয়ে এই জন্যই তো আমরা এই পরিবারতন্ত্র ভাঙার জন্য তো দল গঠন করলাম এবং যেহেতু সংস্কারের দল জন্য। গঠন করেছেন এবং অলরেডি আপনাদের প্রতিনিধিরা সংসদে, মহান সংসদেও প্রবেশ করেছেন, ভবিষ্যতে এনসিপি যদি আসলে দেশের প্রতিনিধিত্ব করে, সেই ক্ষেত্রে নেতৃত্ব স্থানীয় জায়গায় কাদেরকে দেখতে পাচ্ছেন বা কারা হাল ধরবে বলে দেখেন, মনে করেন? আমাদের দলে আপনি যদি দেখেন নতুন নতুন মানে নেতৃত্ব উঠে আসছে। আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ যারা
বিপ্লবের সময় অভূতপূর্ব ভূমিকা রেখেছি। এবং আপনার বিপ্লব পরবর্তীতে গত 2 বছর দেখবেন অনেক নেতা বিপ্লবের সময় হয়তো তিনি ততটা পরিচিত ছিলেন না, কিন্তু জাতীয় নির্বাচনে জাতীয় নির্বাচনে এবং এখন তিনি খুব পরিচিতি পাচ্ছেন। যদি তার মধ্যে দিয়ে আপনি নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বলেন, বিপ্লবের সময় হয়তো আপনার তা সেভাবে চিনতেন না, কিন্তু কিন্তু তার যে রাজনৈতিক দক্ষতা যোগ্যতা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সে কিন্তু এখন বাংলাদেশে একজন বড় ধরনের পলিটিশিয়ান হয়ে উঠেছেন। তো জাতীয় নাগরিক পার্টিতে এই সুযোগটা আছে এখন আপনার। যে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে কিন্তু আপনারা নিজেদেরকে তুলে ধরেছিলেন এবং সেই জায়গাটায় দেখেন আপনারা জামাতের সাথে জোট করলেন, সংসদে এলেন এবং বাস্তবিক আসলে দুই দলের রাজনীতির বাইরে নতুন কোনো স্পেস আপনারা তৈরি করতে পেরেছেন? আমরা কি নতুন কোনো দল পাচ্ছি বা নতুন স্পেস তরুণদের জন্য তৈরি করতে পেরেছি? আমরা তো নতুন দল তৈরি করতে পেরেছি, পারার কারণে তো আমরা সংসদে গিয়েছি, আমরা আমাদের নিজস্ব প্রতীকে ইলেকশন করেছি, আমাদের দলের সর্বোচ্চ সংখ্যক নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছি, যেটা মানে জামাতও নাই বিএনপিতেও নাই এতটুকু, যেটা 7% যে মানে 5% যে রেশিওতে থাকার কথা ছিল এই নির্বাচনে, আমাদের একমাত্র প্রার্থিতার মধ্যে আমাদের 7% ছিল, মানে লক্ষ্যমাত্রা থেকেও বেশি ছিল। এবং আমাদের দলের নারীদের সবচেয়ে বেশি এম্পাওয়ার করা হয়েছে। আমাদের দলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন নারী, আমাদের দলের তার আগে জাতীয় নাগরিক কমিটি যখন ছিলেন মুখপাত্র ছিলেন নারী, এবং আমাদের দলের যে সর্বোচ্চ নীতি এবং নির্ধারক ফোরাম। আপনাদের দল থেকে অনেক একটা বড় সংখ্যক নারী চলেও গেছেন। না, যে দুই, আমি আপনাকে বলি রাজনৈতিক দল এখানে সবার জন্য ডোর মুক্ত। এখন অনেকে তাদের আসবে, অংশগ্রহণের কথা অনেকে উল্লেখ আসবে, করতে হয়, অনেকে চিন্তার যারা সাথে যদি, চলে গেছে তাদের কথাও তো উল্লেখ করা হ্যাঁ যায়। আমি সেটাই বলছিলাম, কেউ যদি আপনার দলে আসতে চায় তাকে যে ওয়েলকাম করা আপনার উচিত, কেউ যদি চলে যেতে চায় তাকে সবসময় বিদায় দেওয়া আপনার কোনো সমস্যা থাকার কথা না। কারণ এটাও তো আরেকজনের অধিকার, সে থাকবে না, তাকে আপনি জোর করছেন না, তার চিন্তার প্রতি সম্মান জানায় তাকে বিদায় দেওয়া উচিত। কারণ আমাদের কিছু কিছু পলিসির সাথে অনেকে দ্বিমত করেছে, তারা চলে গেছে, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতাবোধ আছে, সম্মান শ্রদ্ধা আছে। তারা যদি এর থেকে বেটার রাজনীতি, এনসিপি থেকে বেটার রাজনীতি বাংলাদেশের জনগণকে দিতে পারে, ওয়েলকাম। আমাদের তো কোনো এই জায়গায় কোনো কার্পণ্যতা নেই। আমরা তো বলবো যে হ্যাঁ আমাদের দলে আসেন, আমাদের থেকেও যদি আপনারা ভালো দল গড়ে তুলতে পারেন, কেউ করেন দেশের জনগণের উন্নতির জন্য, যদি সেটা হয় হোক। ওকে, আমরা এই বিষয়ে আবারও পরে কথা বলবো, কিন্তু সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে হামলা হয়েছে। ঘটনাটি আসলে কি ছিল, কোথা থেকে সূত্রপাত হয়েছিল, আর দায়ী কারা এই ঘটনার জন্য? দেখেন, এই নাসিরুদ্দিন পাটোয়ারি যখন থেকেই মানে আপনার চাঁদাবাজ, সন্ত্রাস এবং পরিবারতন্ত্র নিয়ে কথা বলছিলেন, তখনই পরিকল্পিতভাবে তাকে বিভিন্নভাবে অপদস্থ, হামলা, হুমকি দিয়ে আসছে। বিশেষত ক্ষমতাসীন দল বিএনপি কাজটি করে আসছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও এখনও হুমকি অব্যাহত আছে, ভারতের পক্ষ থেকেও আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি একমাত্র নেতা যে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সীমান্ত হত্যার জন্য সর্বোচ্চ ফাইট দিয়ে যাচ্ছেন, যে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। সীমান্তে যে বাংলাদেশিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তাদের কবর জিয়ারত করছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন, তাদের জন্য কথা বলছেন, দেশে বিদেশে নাসিরুদ্দিন পাটোয়ারি ভয়েস রেজ করছেন। এই জন্য ভারতের চক্ষু খুলেছে নাসিরুদ্দিন পাটোয়ারি। এছাড়াও নাসিরুদ্দিন পাটোয়ারি দেশের যারা এই চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলদারিত্ব করছে তাদের বিরুদ্ধে নিয়মিত কথা বলছেন, যার কারণে বিএনপি সহ অন্যরা নাসিরুদ্দিন পাটোয়ারিকে তাদের হত্যার যোগ্য মনে করছে এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে তাদের পথের কাটা মনে করছে। এছাড়াও আপনি যদি দেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বিদ্যমান পলিটিক্যাল এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন, যার কারণে বিএনপি সহ অনেক দল আপনার এই নাসিরুদ্দিন পাটোয়ারির বিরোধিতা করছে। সর্বশেষ যে ঝিনাইদহে যে হামলাটি করা হলো, নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে নামাজ পড়তে গিয়েছিলেন, ওই এলাকার মুসল্লিদের সাথে কথা বলবেন, নামাজ পড়বেন, এই ছিল তার উদ্দেশ্য। তাকে হামলা করা হলো। হামলা করার পর নাসিরুদ্দিন পাটোয়ারির যে অনুসারীরা ছিলেন, এনসিপি নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হলো। এবং তার এখানে পরবর্তীতে কিন্তু তাদেরকে মামলা করা হলো, তাদেরকে অ্যারেস্ট ঝিনাইদহের করা হলো। ছাত্রদল নেতার মামলায় এনসিপি নেতা তারেক রেজাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং পরের দিনই তিনি জামিনে মুক্ত হন। এটা কিভাবে ঘটলো? আমি সেটাই বলছিলাম যে আহত হলো তারেক রেজা, আমাদের নেতা অয়ন, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ আরও আমাদের অনেক অসংখ্য নেতাকর্মী আমাদের আহত হলো। আহত হওয়ার পর আমরা থানায় গেলাম মামলা করার জন্য, বহু তালবাহানা, মামলা নিল না। পরবর্তীতে মামলা নিল ছাত্রদল, পরবর্তীতে নিজেরা মারধর করে নিজেরাই আবার আমাদের আহত নেতাদের নামে মামলা দিল। পরবর্তীতে আমাদের আহত নেতাদের থেকে 3 জনকে অ্যারেস্ট করা হয়, তারেক, অয়ন এবং আরেকজনকে
অ্যারেস্ট করা হয়। তো মামলা কিন্তু থেকে দেখেন পরদিনই যারা কিভাবে হামলাকারী ক্ষমতার ব্যবহার ছাড়া কি এটা সম্ভব যে হ্যাঁ আমি আজ রাতে গ্রেপ্তার হলাম, আমি কাল সকালে আবার মুক্ত হয়ে গেলাম? এটা কিভাবে ব্যাপারটা হলো? হচ্ছে আপনার প্রথমত হচ্ছে একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেই জায়গায় প্রশ্ন করবেন আগে, কারণ সে তো আহত। ছাত্রদল কি নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপির কেউ হামলা করতে গিয়েছে? এটা তো আমাদের প্রোগ্রাম ছিল। তো তো ছাত্রদল আমাদের তো এখানে অনেক কেন আসলো? অসংখ্য মিথ্যা মামলা দিয়ে অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের তো মুক্তি মিলছে না। আমি আপনাকে বলি, অন্তর্বর্তীকালীন যদি সরকারের সময় থেকে আদালত শুরু করে এখন না পর্যন্ত। আদালত যদি দেখে যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা হয়েছে কিন্তু তার অনুসারীদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তো আদালত তাদেরকে জামিন দিবে না? কিন্তু মিথ্যা মামলা তো শুধুমাত্র তারেক রেজা না, আরো অনেকের উপরে হচ্ছে, তারা কেন মুক্তি পাচ্ছেন না? একটু আপনি ক্ষমতা, তাহলে এই আপনি জায়গাটা কি দেখতে ক্ষমতার না কোনো ব্যাপার আছে না কিনা? আপনি তাহলে দেখতে হবে মামলার ধরন দেখতে হবে, বা তার কেউ যদি ধরেন হত্যা মামলায় যদি কেউ আসামি হয়ে থাকে বা গুম খুনের মামলা আসামি হয়ে থাকে, তার মামলা আর না আর এই জায়গায় এই যে সংঘর্ষ মামলা তো এক না, দুটার তীব্রতাও তো এক না, অপরাধের তীব্রতাও দেখতে হবে। যদি আপনি সব মামলাকে একই মামলা মনে করেন তাহলে তো কিছু মামলা তো জামিনযোগ্য মামলা, আপনার আদালতে দাঁড়ালে জামিন দিয়ে দিবে। জামিন তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, কিন্তু ধরেন এত দ্রুত আপনার কিভাবে সম্ভব নাসিরউদ্দিন হলো? পাটোয়ারির উপর যে হামলা হয়েছে, আহত হয়েছে, এখানে তো কোনো হত্যার ঘটনা ঘটেনি। দুই পক্ষের জিনিসটা মানে ছিল। হত্যার ঘটনা ঘটেনি, কিন্তু আপনারা কিন্তু দাবি করেছেন তাকে হত্যার চেষ্টা করা হয়, হ্যাঁ, তারপর আক্রমণ করা আমরা তো হচ্ছে। এখনো দাবি করি নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করার জন্য বিএনপি নেতাকর্মীরা, বিএনপি, ভারত, ডিপ স্টেট চেষ্টা করছি। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি এখন জনগণের কণ্ঠস্বর হয়ে উঠছে, তার প্রতি সকলে এখন তার প্রতি চক্ষুশূল তার। তো এখন আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারিকে থামিয়ে দেওয়ার জন্য হচ্ছে এই সকল আয়োজন। আপনি দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে জনস্রোত তৈরি হচ্ছে, এই জনস্রোতকে ভয় পাচ্ছে ক্ষমতাসীন দল, এবং তারা মনে করছে নাসিরউদ্দিন পাটোয়ারি এই জনস্রোতকে কোনো না কোনোভাবে থামাতে। জনস্রোতের সাথে বর্তমান সময়ে একটা শব্দ খুব বেশি জুড়ে দেওয়া মানে সম্পর্কিত ব্যাপারটা, যে মব জাস্টিস, যেখানে আসলে অনেক মানুষজন জড়ো হচ্ছে, সেখানে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হচ্ছে যে মব হওয়ার একটা চান্স হলেও হতে পারে, মানুষ একটা ভীতির মধ্যে সময় পার করছে। দেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে এইটার বেশি প্রচলন দেখা যায়। দেখেন মব জাস্টিস আমি দিয়ে যে আমি আসলে পরবর্তীতে মব আমি করে মাজার ভাঙা হয়েছে, আমরা দেখেছি যে 32 নম্বর ধানমন্ডি 32-এর বাড়িটি ভাঙার ক্ষেত্রেও কিন্তু এনসিপির নেতারা ডাক দিয়েছিলেন। এই জায়গাটা এটা আসলে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, প্রথমত আসলে হচ্ছে কি এই মব ঘটেছিল? শব্দটা 5 আগস্টের পরে আওয়ামী লীগের আবিষ্কার। এই মানে 5 শব্দ, আগস্টের পর তো আওয়ামী লীগ চলে গেছে। হ্যাঁ না, এই 5 আগস্টের পরে আমাদের যত প্রতিরোধ এবং আমাদের যে আওয়ামী লীগের ব্যাপারে যে আমাদের মানে প্রতিরোধ ব্যবস্থা, এটাকে তারা মব হিসেবে উপস্থাপন করেছে। এবং মব শব্দটাই আওয়ামী লীগের বিভিন্ন বুদ্ধিজীবী এবং আওয়ামী লীগের বিভিন্ন ভেরিফাইড কিন্তু পেজ থেকে। মব প্রেসার গ্রুপ এই হ্যাঁ, শব্দগুলো কিন্তু আসলে আমরা আপনাদের কাছ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীর আমি কাছ থেকে, আমি উপদেষ্টাদের কাছ থেকে আচ্ছা, এই শব্দগুলো আমরা আমি আগে বেশি প্রচলিত হতে দেখেছি। সেন্টেন্সটা শেষ করি, তারপর আপনি একটা একটা করে প্রশ্ন করলে সুবিধা হবে। দেখেন মবটা দেখবেন আপনি সবার সবচেয়ে বেশি মব কারা ব্যবহার করে? আওয়ামী লীগের লোকজন ব্যবহার করে। কিন্তু বিগত 17 বছর তারা যে মানুষ খেয়ে ফেলতো, ধরে ধরে মানুষ খেয়ে ফেলতো, গুম করে ফেলতো, ওই মানুষ খাওয়াটা কিভাবে দেখেন? এই যে তারা 1400 ছাত্র জনতাকে হত্যা করলো, 7,000 মানে 17 বছরের 7,000 বিরোধী নেতা কর্মীদের খেয়ে ফেললো। একদম মানুষ খাইতো, আওয়ামী লীগ কাজ তো ছিল মানুষ ধরে ধরে মানুষ খেয়ে ফেলা, একদম মানুষ খাওয়া পার্টি। তাদেরটা কিভাবে দেখেন? ওটা মব না, কিন্তু ওটা কখনোই আপনি ওরা বলবে না যে ওরা অন্যায় করছে। এবার আসেন আর আমি আপনাকে বলি, মবের একটা ডেটা নেন। আপনারা তো সাংবাদিকতা করেন, একটু ডেটা জার্নালিজমটাও করেন, তাহলে ভালো হবে। টিআইবি কিছুদিন আগে একটা জরিপ করেছে বাংলাদেশে মব ভায়োলেন্স নিয়ে। টিআইবি দেখিয়েছে মবের 1% সাথে জড়িত হচ্ছে এনসিপি, যার জন্য আমরা এখনও দুঃখ প্রকাশ করি। আমরা মনে করি এটাও ঠিক হয় নাই। 1% মতো জড়িত হয়েছে জামাত ইসলামী, 7% মব করেছে 5 আগস্ট পরে আওয়ামী লীগ। ক্ষমতা নাই, তারপরে সে 7% মব আওয়ামী করেছে। লীগ তো মাঠেই নেই, আমরা কিন্তু আমি 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 ডেটাটা বলতে দেন আমাকে। কিন্তু আপনারা এটাও না, আমি বলছি, আমার কথা বলছি না, টিআইবির কথা বলছি, টিআইবি ডেটা। আপনাদের এই কথা কিন্তু এটা যে আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে। আচ্ছা, আমাকে বলতে দেন না, তাহলে তো আপনার জন্য সুবিধে হচ্ছে। 7% মব করেছে আওয়ামী লীগ টিআইবি ডেটা অনুযায়ী, আর 91% মব করেছে বিএনপি। কিন্তু আপনারা যখন কথা বলেন বা বিএনপি যখন কথা বলে বা ভারতীয় লেসপেন্সাররা যখন কথা বলে এবং আওয়ামীপন্থী মিডিয়া লীগ যখন কথা বলে, দেখবেন তখন
তো সকল মবের দায়িত্ব দিয়ে মানে দোষারোপ করা হচ্ছে এনসিপি কে, অথচ ডেটা সায়েন্স বলে, ডেটা জার্নালিজম বলে টিআইবির রিপোর্ট অনুযায়ী 91% মব করেছে 5 আগস্টের পরে হচ্ছে বিএনপি, 7% মব করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুরে নিজেরা অসংখ্য মারামারি করেছে নিজেদের মধ্যেই। ইভেন বিএনপির সাথেও কিছু কিছু জায়গায় অনেক জায়গায় তারা মব করেছে। এখনো আওয়ামী লীগ অনেক জায়গায় ককটেল নিক্ষেপ করে, বোমাবাজি করে এবং লাঠি নিয়ে মিছিল করে। এত এত সাহস আওয়ামী লীগ এই মুহূর্তে কোথায় পাচ্ছে? এই প্রশ্ন তো আপনারা করবেন আওয়ামী লীগকে। না, আমরা তো আসলে আপনারা বলেন যে জনগণের তোমরা কণ্ঠ হিসেবে 1400 প্রস্তুত মানুষ হয়ে আছি। খুন করলা, বিগত 17 বছর 7000 মানুষ খেয়ে ফেললা, মেরে ফেললা, এখন আবার তোমরা মব করতেছো। এবং এটা তো আমাদের গবেষণা না, এটা তো টিআইবির রিপোর্ট, টিআইবির গবেষণা। এখন যদি আপনি ডাটা সায়েন্সকে অস্বীকার করেন, টিআইবির রিপোর্টকে অস্বীকার করে বলবেন যে না সব মব করছে এনসিপি, তাহলে তো এটা অন্যায্য হবে। আপনি শতাংশ বলেছিলেন যে আরেকটা- 91 এবং হচ্ছে 7%, এরপরেও কিন্তু আরো 2% থেকে যায়। এই 2%-এর অদৃশ্য মবকারী না, কারা? কিছু কিছু জিনিস তো আছে হচ্ছে আপনার স্বতঃস্ফূর্ত ঘটনা ঘটেছে, যেমন হচ্ছে কোথাও কোথাও বিক্ষুব্ধ জনতা, আমরা অনেক মাজার তারা ভাঙতে দেখেছি কিন্তু। পলিটিক্যাল পার্টি করে না। আমরা মাজার ভাঙতে দেখেছি, হ্যাঁ। আমরা আসলে বাউলদের উপরে আক্রমণ দেখেছি, আমরা কোন এক জায়গায় নাটক হচ্ছে সেই নাটকের মধ্যে দেখেছি যে গ্যাঞ্জাম বেঁধে যাচ্ছে, যেটাকে আমরা মব হিসেবে আখ্যায়িত করছি। সত্যিকার অর্থেই আসলে এই ধরনের গ্যাঞ্জামগুলোকে আমরা মবই বলতে বাধ্য হচ্ছি। দেখেন আমি আপনাকে বলি, এটার জন্য না, জনসাধারণ মনে আমি করছে এটার জন্য এনসিপি দায়ী। আমি NCP আপনাকে টা ডাক বলি, এই দিচ্ছে। যে জনসাধারণ, এই যে এনসিপি দায়ী, 32 ভাঙার সময় তো অনেকেই ক্যামেরার সামনে এসে আপনি কি বলেছে। ব্যক্তিগত মনে করেন 32 ভাঙাটা মানে অন্যায্য হয়েছে? 32টা ভেঙে ফেলা ঠিক হয় নাই? যে কোনো বাড়িঘর ভেঙে ফেলার ক্ষেত্রে দেখুন, রাষ্ট্রীয় সম্পদ দেশের তো। হ্যাঁ, আচ্ছা আমার ব্যক্তি আমার মালিকানা বলেন না। যে ফরাসি বিপ্লবের সময় বাস্তিল দুর্গে হামলা দেওয়াটা কি ভুল হয়েছিল? আমরা পলাশির দিকে যেতে চাই না, আমি ফরাসি সমসাময়িক বিপ্লবের কথা সমাজে বলছি, থাকতে পলাশি না, চাই। ফরাসি আমাদের- বিপ্লবের। আমরা আচ্ছা আমার মানে আমাদের- কেন বাস্তিল দুর্গে হামলা দিল কেন? ওই ফ্রান্সের জনগণ, বিক্ষুব্ধ জনগণ বাস্তিল দুর্গে কেন হামলা দিল? বা বাস্তিল দুর্গে, এটা তো একটা দুর্গ, এটা তো রাষ্ট্রের জন্য, ওই ফ্রান্সের রাষ্ট্রীয় সম্পদ ছিল, এটা মানে অনেক ট্যাক্স পেয়াররা ট্যাক্স দিয়ে দুর্গ রক্ষা করতো। কিন্তু তো ওই বারংবার- বাস্তিল দুর্গটা কেন বারংবার- হামলা করলো ফ্রান্সের আচ্ছা, জনগণ? এই জায়গাটায় ফ্রান্সের জনগণের প্রশ্ন করেন। আপনারা তো ভাঙেননি, আপনারা বলছেন এই জায়গাতে আমরা তো রাগে- প্রশ্ন রেগে করা যাবার- উচিত ছিল যে, রেগে যাবার কোনো না আপনার অবকাশ প্রশ্ন নেই। করা উচিত ছিল 5 আগস্টের পরে, কিসের? না 5 আগস্টের পরে ধানমন্ডি 32-এর মানে এতদিন কেন সহ্য করলাম এই শয়তানের দুর্গটা আর কি? আচ্ছা, কিন্তু এটাকে এটা- দফায় দফায় কেন ভাঙলেন? দফায় দফায় আপনারা যখনই তো শেখ করে হাসিনা করতে হুমকি পারতেন। দিল বাংলাদেশের মানুষকে আরো হত্যা করবে, সেই লাইভে আসা জুলাইয়ের শহীদদেরকে গালিগালাজ করলো, এই দেশের জনগণকে গালিগালাজ করলো, দেশের সার্বভৌমত্বের প্রতি সে হুমকি স্বরূপ বক্তব্য দিচ্ছিল, তখনই বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32-এ যায়। আমি মনে করি বিক্ষুব্ধ জনতা ও একটা ঐতিহাসিক দায় মানে পালন করছে, আমরা দায়িত্ব পালন করছে। রেখেছিলাম যে এবং হচ্ছে- আপনারা যখন প্রশ্ন করবেন এই তখন আমাদের দায়িত্বের প্রশ্ন করা উচিত ধানমন্ডি নেতৃত্ব 32 দিয়েছেন কেন কে? এখনো অক্ষুণ্ণ রইল? এই দায়িত্বের নেতৃত্বটা দিয়েছেন কারা? দেশের জনগণ দিচ্ছে এবং খুব ভালো কাজ করছে, অন্যায় করে নাই তো। ক্যামেরার সামনে আপনার কাছে না শোনেন, এখন আপনারা যদি মনে করেন যে ধানমন্ডি 32 ভাঙা অন্যায়, আপনারা মনে করতে পারেন, কিন্তু দেশের জনগণ এরকম মনে করে না, বরং দেশের জনগণ মনে করে এটা একটা শয়তানের দুর্গ। এবং এই শয়তানের দুর্গ থেকে আমাদের 1400 মানুষকে খুন করা হয়েছে। ওই বাড়িতে কেউ থাকেন না। কে থাকে না? এই যে এটা তো শয়তানের রাস্তা না, এটাই তো তাদের দলীয় কার্যালয়। এবং এই ধানমন্ডি 32 থেকে তো সব কার্যক্রম করা হইতো। এবং এই শয়তানের দুর্গ তো আপনি ভেঙে ফেললে নাই কেন, বা এতদিন দেরি করলো কেন, ওই প্রশ্নটা করবেন। যদি বলেন যে কেন ভাঙে বলেছে, আমরা যদি- শয়তানের দুর্গ ভাঙে বলে তো ভাই ভালো করছে। যেহেতু আপনারা দুর্গ ভাঙার কথা বলছেন, ভবন ভাঙার কথা বলছেন, মাজার কেন ভাঙছেন? হ্যাঁ, মাজার কি ভাঙছে এবার বলেন। মাজার কেন ভাঙা হচ্ছে জানি না তো, আপনি আচ্ছা আপনি বলেন না মাজার কেন ভাঙা হচ্ছে? এটাই প্রশ্ন আপনার কাছে, আমি তো উপস্থাপক। আমার আচ্ছা তাহলে প্রশ্ন আপনার করার আপনার তো ধরেন আমি আপনাকে বলি মাজারটা কেন ভাঙা হচ্ছে, আমি আপনাকে বলি, এটা একদম ক্লিয়ার হবেন। প্রথমত হচ্ছে এনসিপির অবস্থানটা ক্লিয়ার করি। এনসিপি মাজার ভাঙার পরে দলীয় প্যাডে প্রেস রিলিজ দিয়ে এর নিন্দা জানিয়েছে। এনসিপি নেতারা একমাত্র দল, এনসিপি নেতারা সশরীরে মাজার হামলার বিরোধিতা করে কর্মসূচি পালন করেছে। আর অন্য কোনো দল দেখছেন আপনি? দেখছেন কারণে কোনো সুশীল সমাজ দেখছেন বা সাংবাদিকদের দেখছেন মাজার হামলার বিরুদ্ধে দাঁড়াইতে? শুধু ফেসবুক স্ট্যাটাস দিয়ে তো ক্ষান্ত হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করছি আমরাই। কিন্তু দেখেন আবার পোর্ট্রে করা হচ্ছে মনে হচ্ছে এনসিপি মাসারটা ভাঙছে। আরেকটা আমি আপনাকে ক্লিয়ার করি, বাংলাদেশে যার মতের সাথে যার দ্বিমত আছে, রাজনৈতিক অরাজনৈতিক হোক, সে তাকে টলারেট করে না, এটা একটা বড় সমস্যা। বাংলাদেশে মাজার ভাঙলো কারা? দায়ী করা হয় একটু
ইসলামপন্থীদেরকে। কিন্তু পৃথিবীতে যদি আপনি অনেক জায়গায় দেখবেন মাজার ভাঙার কিন্তু ভিন্ন ভিন্ন মানে ঘটনা ঘটছে, আরও ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। কিছুদিন আগে ইরানে কিন্তু একটা সরকার বিরোধী বিক্ষোভ হয়েছিল। ওই জায়গার সুফি সাধকদের মাজারে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, এবং প্রখ্যাত ইমাম ইমাম রেজাইর মাজারে আগুন দিয়েছে। কারা দিয়েছে জানেন? ইরানের বামেরা। কিন্তু আমাদের এই জায়গায় মাজার ভাঙে কারা? ডানেরা। আর ইরানের মাজার ভাঙলো কারা? আগুন দিল কারা? বামেরা। এখন আমার বলেন এটা কেন হয়? এটা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব, ব্যক্তি স্বার্থের দ্বন্দ্ব, তাদের মানে মতাদর্শগত দ্বন্দ্ব। এখন এটা এটা এক এক জায়গায় এক একভাবে ঘটে। এখন যার স্বার্থে যেখানে মানে স্বার্থ হয় সেই জায়গায় দেয়। আমি আর ভিন্ন কিছু দেখি না। তবে আমরা দলগতভাবে এই মাজার ভাঙার বিরুদ্ধে। আম, এই যে মবের কারণে এত কিছু হচ্ছে, এটাকে আসলে এখনো কন্ট্রোলে আনা যাচ্ছে না। নানান সময় নানান জায়গায় ছোট ছোট কন্ট্রোলে আপনি আনবেন কেমনে? যে মব পার্টি কিন্তু ক্ষমতায় চলে আসছি, মব করি। মব পার্টি 91% মব করছে টিআইবি রিপোর্ট অনুযায়ী। দলীয় কোন দলে বিএনপি 200 নেতাকর্মী মব করে খুন করেছে। দখল, তারপরে হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো করতে গিয়ে তো দলীয় কোন 200 লোক খুন হয়েছে। তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনী তারা কিভাবে মব কন্ট্রোল করবে? হবে না? তারা কিভাবে মব কন্ট্রোল করবে? এটা তো আপনার 200 নেতাকর্মী খুন করেও তারা মব পার্টি না। আপনারা প্রশ্ন করেন এনসিপি রে, এনসিপি অথচ এনসিপি 100% মবের সাথে দায়ী না। অনেকটা যে 100% মবের জন্য এনসিপি দায়ী করা হয়েছে এরকমই। আপনি আমার মারতেছেন, আমি এইভাবে আত্মরক্ষা করতেছি। এটা কেন করলাম? এই জন্য 100%। শিশির যেটাই হোক না কেন, দিন শেষে আসলে এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি কিংবা মব এই বা প্রেশার গ্রুপের নানান ক্রিয়েশন যেটাই বলি না কেন, সেখানটাই কিন্তু জনগণের শান্তি বিঘ্নিত হয়। এটাকে নিয়ন্ত্রণে আনা উচিত। আমি নিশ্চিত যে আপনিও এটার সাথে একমত হবেন যে শান্তির জন্য এসব কিছু বন্ধ করা উচিত। সেই পথটা আসলে কোন দিকে? পথটা হচ্ছে সরকার পালন করবে দায়িত্ব। কারণ সরকারকে আপনি ট্যাক্স দেন, আমি ট্যাক্স দিই। সরকারের দায়িত্ব হচ্ছে এই জনগণ যারা ট্যাক্স দেয়, এই জনগণের ট্যাক্স নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, এবং সেই জন্য আমাদের থেকে ট্যাক্স নিয়ে যে সে আমাদেরকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিবে এবং শান্তি শৃঙ্খলা ঠিক রাখবে। এখন সে যদি এটা স্থিতিশীলতা রাখতে না পারে, তাহলে সে দায়িত্ব ছেড়ে দিবে, অথবা অন্য যে বেটার পারবে তাকে জনগণ ক্ষমতায় বসাবে এবং তারাই দায়িত্ব নেবে। কিন্তু যদি তারা সরকারেও থাকবে কিন্তু সরকার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে এবং জনগণের দায়িত্ব পালন করবে না, তাহলে তো হবে না। এটার জন্য বিএনপি দায়ী। বিএনপি এখন সরকারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব তার, উন্নতি করার দায়িত্ব তার। এবং জনগণ তো বিএনপিকে ট্যাক্স দেয়, এই সরকারকে ট্যাক্স দেয়। জনগণ তো তার কাছে মানে সেবা চাইবে। সে যদি এখন সেবা না দিতে পারে তাহলে তার ব্যর্থতা। আর পৃথিবীতে যত সরকারে থাকুক, সরকারের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ঠিক রাখা। এখন সরকারে আছে বিএনপি, নিঃসন্দেহে আমরা তার বিরোধী দল, আমরা তার গভর্নমেন্ট পরিচালনা করছি না। আমাদের তো মানে পুলিশ প্রশাসন আমাদের হাতে নাই। বা আপনি যদি বলেন যে রাষ্ট্রের যত অর্গান আছে এগুলো তো আমরা তো এখন এগুলো পরিচালনা করছি না। এগুলো পরিচালনার দায়িত্বে আছেন বিএনপি, সরকার আছেন তারা, সুতরাং তাদের এরা দায়িত্ব। একটু মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে চাই। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দলীয় ফোরামে আপনাদের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, এবং এনসিপি এই চুক্তি বাতিল চায় কিনা? দেখেন, এই মার্কিনের চুক্তিটা যখন হয় তখন বিএনপির পক্ষ থেকে বা খলিলুর রহমানের পক্ষ থেকে, ইন্টারিম পক্ষ থেকে বলা হচ্ছিল সরকারি দল এবং বিরোধী দলকে জানিয়ে চুক্তি করা হয়। বিরোধী দলের পক্ষ থেকে জামাত ইসলাম স্পষ্ট বলেছে তারা এই চুক্তি ব্যাপারে কিছুই জানেন না। এনসিপিও বলেছে তারা। হ্যাঁ, আমরা এনসিপি তো জানানোর প্রয়োজনে মনে করে নাই। এই চুক্তি যখন করছে এটা ইন্টারিমও বলে না, এনসিপি জানে। কিন্তু আপনি দেখেন এই চুক্তিটা কে করে, এখন বিভিন্নভাবে আসছে। ডক্টর ইউনূস, খলিলুর রহমান এবং হচ্ছে শেখ বশির যে বাণিজ্য উপদেষ্টা ছিল, তারা এটা কয়েকজন জানতো। তো এখন খলিলুর রহমান তো করতো বিএনপি, এবং আমি নিশ্চিত এই চুক্তির সাথে বিএনপি জড়িত। বিএনপি এই চুক্তির বিষয়ে ঐক্যমত পোষণ করেছে বিধায় মার্কিন সহযোগিতায় এবং এই চুক্তি হয়েছে। খলিলুর রহমানের মূল নায়ক বা কুশীলব যাই বলেন, যার কারণে তাকে পুরস্কার হিসেবে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। অথচ যার পদত্যাগ দাবি করছিল বিএনপি কিছুদিন আগেও, নির্বাচনের আগেও। কিন্তু যখন চুক্তি হয়ে গেল, নির্বাচন হয়ে গেল, তখন খলিলুর রহমানকে পদোন্নতি করলো। আমি মনে করি চুক্তির জন্য দায়ী হচ্ছে খলিলুর রহমান। আর খলিলুর রহমান যাতে বিএনপি নেতা, এর জন্য বিএনপিকে দায়ী নিতে হবে। এখানে একটা বিষয় আছে, আমি একটু বলতে চাই যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডয়চে ভেলেকে বলেছিলেন যে চুক্তির বিষয়ে তিনি ততটা জানেন না,
সংসদে জুলাই সনদ গণভোট নিয়ে আলোচনার জন্য এই বিষয়ে কথা বলার সুযোগ হয়নি, তবে মার্কিন একটা প্রতিনিধি দলকে আপনারা জিজ্ঞেস করেছিলেন এই চুক্তিতে বাংলাদেশ বিরোধী কিছু আছে কিনা। আর আপনাদের একটা টেকনিক্যাল টিম যারা চুক্তির সাথে জড়িত ছিলেন তাদের সাথে আপনাদের বসার কথা ছিল, এই বসাটা কি হয়েছিল কিনা? এই ব্যাপারে আমি জানি না, আমি যদি জানি তারপর পরবর্তীতে বলতে পারবো। একটু গুরুত্বপূর্ণ বিষয়, আপনি একটা না গুরুত্বপূর্ণ এখন পদে আছেন। এখন না, আমি যেটা বিশ্বাস করি, যেটা ধরেন আপনার আমাদের দলের সর্বোচ্চ নেতা এই চুক্তির ব্যাপারে জানেন না বলেই আমরা মনে করি, এবং ইন্টারভিউয়ে বলছে সেটা বিএনপি আর জামাত জানে। জামাত পরে অস্বীকার করছে যে না, তারা জানে না। সুতরাং এই চুক্তিটা খুবই গোপনে করা হয়। এটা খলিলুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর হচ্ছে বিএনপি মিলে এই চুক্তিটা করা হয়। কিন্তু এখন দেখবেন বিএনপির ভাবখানা এমন মনে হচ্ছে বিএনপি এই চুক্তি ব্যাপারে, উচিত এর বিরুদ্ধে কথা বলা। তা আমরা তো বিরুদ্ধে কথা বলছি। আপনার কি মনে হয় এটা পক্ষে কথা বলতেছি না আমরা? না না না, আপনাদের তো আরো জোরালো প্রতিবাদ শুরু করা। অনেক জোরে জোরে বলতেছি। এখন সরকার শুনতেছে না, দেশের জনগণ শুনতেছে, সরকার শুনতেছে না। আমাদের গলা যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে তো বলতেছি যে চুক্তিতে যদি দেশবিরোধী কিছু থাকে অবিলম্বে সেটা রিভিউ করা হোক। চুক্তি বাতিল করার কথা আমরা বলি না। একটা দেশের সাথে একটা দেশের চুক্তি হয়ে গেলে এই চুক্তি তো সব দিক খারাপ না, কিছু দিক তো ভালোও আছে। যেগুলো আমাদের জন্য খারাপ হয়, আমাদের জন্য লস হয়, সেগুলো রিভিউ করুক। রিভিউ করলে তো হয়, কিন্তু সরকার তো কর্ণপাত করছে না। কেন করছে না? আমার মনে হচ্ছে সরকার নিজেই বিএনপি এই চুক্তি বিএনপির করা, খলিলুর রহমানকে দিয়ে বিএনপি এই চুক্তি করিয়েছে, এবং যার কারণে খলিলুর রহমানকে পুরস্কার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। আমরা একটু হামের প্রসঙ্গে আসতে চাই। হাম একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য অসুখ, রোগ। এটাকে আমরা চাইলেই আসলে কন্ট্রোল করতে পারতাম, কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে হামে কয়েকশো শিশুর মৃত্যু হয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের সবার জন্য খুবই দুঃখজনক, এবং এই দুর্ভোগটা জনগণের কাঁধেই। আপনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আপনার এই জায়গাটায় কি বলার আছে? এখানে দোষারোপের রাজনীতি তো বিএনপি করতেছে 3 মাস ধরে ক্ষমতায়, কিন্তু এখন পর্যন্ত দোষ দিচ্ছে ইন্টারিমের এবং আওয়ামী লীগের। প্রথম দোষটা হচ্ছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ আমল থেকে এই গাফিলতি শুরু হয়েছে। ইন্টারিমের সময় সবচেয়ে বেশি গাফিলতি হয়েছে। ইউনিসেফ তো বলছে যে আসলে হামের টিকাটার সংকট অন্তর্বর্তীকালীন সরকারের সময় না, কিন্তু শুরুটা তো হয়েছে আওয়ামী লীগের সাথে, তো ইউনিসেফের চুক্তিটা হয়েছে। এই চুক্তিটা মানে ইউনিসেফের সাথে পরবর্তীতে এই চুক্তির মানে কন্টিনিউশনটা ইন্টারিমের সময় হয় নাই, এবং ইন্টারিমের সময় হয় নাই আর চাইছিল অন্যভাবে করতে, যার কারণে বিএনপি এখন মানে শুধু দায় দিয়ে যাচ্ছে ইন্টারিম এবং আওয়ামী লীগের। আমরা মনে করি বিএনপি এই 3 মাস দায়িত্ব পেয়েছে, এই 3 মাসের মধ্যে তারা কি করেছে সেটা দেখার বিষয়। কিন্তু আমরা দেখলাম যে 3 মাসের মধ্যে একটা পরিসংখ্যান দেখি, পরিসংখ্যানে কিন্তু বলছে যে এর আগে কখনোই হামের এত প্রকোপ ছিল না। এবং আপনি নিজেও বললেন যে একটা চুক্তি ছিল ইউনিসেফের সাথে এই টিকাটা কেনার বিষয়ে। তাহলে এমন কি হলো যে কারণে আসলে টিকা কেনার চুক্তিটা পরিবর্তন করতে হলো, এবং তার ফলশ্রুতিতে এই মুহূর্তে আমরা এত বড় সংকটের মুখে আমরা যতটুকু শুনেছি পরিসংখ্যানে আরেকটা বিষয় জানাতে চাই যে এর আগে যত সংক্রমণ হয়েছে, এখন তো 5% শিশু অলরেডি মারা গেছে, আর সংক্রমণের হারেও আমরা দেখি যে এত সংখ্যক শিশু সংক্রমিতই হয়নি এর আগে। ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগ এত পরিমাণ লুটপাট করেছিল এবং চুক্তি করতে গিয়ে এত পরিমাণ কমিশন খাইছিল, যখন ইন্টারিম সরকার চিন্তা করলো ইউনিসেফের সাথে যে মানে আপনার চুক্তিটা হয়, এখান থেকে আওয়ামী লীগ অনেক টাকা লুটপাট করছে, কমিশন খাইছে। তারা চিন্তা করলো যে এই ইউনিসেফের সাথে এই চুক্তিটা যদি আমরা চালু রাখি তাহলে আবারও টাকাটা আওয়ামী লীগের পেটে যাচ্ছে। টাকার থেকে কি শিশুর জীবনের মূল্য এতই কম যে এত বড় একটা সিদ্ধান্ত নিলে এবং মানে পাখির মতো শিশু মারা যেতে থাকবে? আরে শেষ করি না, আমি বলি। তখন ইন্টারিম চিন্তা করলো যে আমরা অন্য জায়গা থেকে টিকা কিনি। এখন টিকা কিনতে গিয়ে তারা হয়তো এটা অব্যবস্থাপনা করেছে, এবং এর জন্য প্রথম দায়ী হচ্ছে আওয়ামী লীগ, তারপরে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে ইন্টারিম, আর এখন দায়ী হচ্ছে বিএনপি। কারণ বিএনপি কেন দায়ী আমি আপনাকে বলি। 5 আগস্টের পরে বিএনপির যে ডাক্তারদের সংগঠন ট্যাব এবং জামায়াতের যে ডাক্তারদের সংগঠন এনডিএ, তারা কিন্তু ইন্টারিমের সাথে একসাথে কাজ করেছে। এনসিপি কিন্তু ওই সময় কোনো ডাক্তারদের সংগঠন ছিল না, বা আমরা তো নতুন দল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের তো কোনো জনবল ছিল না বা স্কিল ওয়ার্কফোর্স ছিল না। সেই মূলত বিএনপিকে মানে প্রায়োরিটি দিয়েই কিন্তু প্রশাসন চালাইছে। তো ডাক্তারদের সংগঠন ড্যাব এবং তারেক রহমান সাহেবের ওয়াইফ একজন প্রখ্যাত ডাক্তার, ওনারা ইন্টারিমের সময় কাজ করলেন, সহযোগিতা করলেন, পরামর্শ নিলেন, পদায়িত হলেন। ওনাদের তো এই ইন্টারিমের 2 বছর দায় নিতে হবে। ইন্টারিম পুরোটা নিলেও ওনাদের ডাক্তারদের সংগঠন তো দায় এড়াতে পারে না। আমি মনে করি এখানে ড্যাব অনেক বেশি দায়ী। ড্যাব যদি এই সময় দায়িত্বটা পালন করতেন এবং ভালো পরামর্শ দিতেন সরকারকে, তাহলে এই সমস্যাটা হতো না। এখন বিএনপির যে দায় দিয়ে দিচ্ছে, মানে ইউনূসের গাড়ে ইউনূস দিচ্ছে আওয়ামী লীগের গাড়ে, এটা বিএনপি পুরোপুরি দিতে পারে না। কারণ বিএনপির দলগতভাবে ক্ষমতায়
3 মাস হলেও বিএনপির ডাক্তারদের সংগঠন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 2 বছর ধরে কাজ করছে, সুতরাং তাকে দায় নিতেই হবে। এখানে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে বিএনপি। বিএনপি এখন বলছে যে তারা এই হাম প্রতিরোধের জন্য কাজ শুরু করেছে, কাজ করছে, কিন্তু আমার মনে হয় কাজ করা থেকেও মনে হচ্ছে মানে সারাদিন মিডিয়া এসে বেশি বকবক করছে, এত পরিমাণ বকবক করছে, এই শিশু মারা যাচ্ছে কিন্তু শিশু মারা কমছে না। 3 মাসের মধ্যে ওরা যদি ভালো স্টেপ নিত এটা আরো বেশি কন্ট্রোলে আসতো। আমার মনে হচ্ছে সরকার এই হামিশুতে মিডিয়ায় বকবক করা কমাই দিয়ে একটু কার্যকর ভাবে আপনি যে বলছিলেন যে মানে উদ্যোগ নেওয়া অন্তর্বর্তীকালীন উচিত। সরকারেরও একটা দায় আছে, অব্যবস্থাপনার শিকার, অব্যবস্থাপনায় তাদের একটা দায় আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এখনো পর্যন্ত এত শিশু মৃত্যুর পরেও কোনো বিবৃতি দিচ্ছে না বা শোক প্রকাশ করছে না, যেখানে তিনি চীনের 90 জন শ্রমিক মারা যাওয়ার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছেন? এটা আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করতে পারেন কেন দিচ্ছে না, বা ওই ডক্টর মোহাম্মদ আপনার ইউনূসের কি মনে হয় কেন দিচ্ছে না? ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি কিভাবে বলবো তার মনে হামের মৃত্যু কি ডক্টর তাকে মোহাম্মদ নাড়াতে ইউনূস পারছে কেন না? বিবৃতি দিচ্ছে না, বা তার যে স্বাস্থ্যপ্রধান নূরজাহানরাও কেন মিডিয়া কথা বলছে না, তার আগে আওয়ামী লীগ এর সাথে জড়িত, আওয়ামী লীগ কেন এই বিষয়ে কথা বলছে না, বিএনপির ডাক্তারদের সংগঠন ড্যাব কেন কথা বলছে না, এই বিষয়ে তো আমি বলতে পারবো না, বরং তাদেরকে জিজ্ঞেস করেন এই প্রশ্নটা, তারাই বলতে পারবে তারা কেন এই বিষয়ে কথা বলছে না। আমি তো এটা নিন্দা করি, এই মৃত্যুর নিন্দা করি, এবং এই শিশু হত্যা হচ্ছে, এসব নিন্দা বা কোনো কিছুতে এই শিশুরা ফেরত আসবে না। দায়িত্ব আছে বিএনপি। তার আগে বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, ইন্টারিম ছিল, সবাইকে দায়ী করেন, যদি যারা দোষী তাদের বিচার করেন। এখন যদি এখানে শিশু হত্যা হচ্ছে, এটা তো কোনো ছোটভাবে দেখার সুযোগ নেই, তাদের এই অবহেলার দায়িত্ব জনগণ নিবে না। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আসলে বিপ্লবের সাথে সংস্কারের একটা বড় সম্পর্ক আছে। সংস্কারের জন্যই আপনাদের বিপ্লব ছিল, এবং বিপ্লবের একটা সাধারণ ইয়ে হচ্ছে যে তার একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে, তৈরি হয় সেটি। আপনাদের কি মনে হয় যে এই সংস্কার কতখানি আগাচ্ছে? জুলাই সনদের বাস্তবায়ন হচ্ছে কি, নাকি হচ্ছে না, নাকি সামনে আরো কোনো প্রতি বিপ্লবের দেখেন, প্রতি আশঙ্কা বিপ্লব আছে? 2টা প্রতি বিপ্লব হয়ে গেছে। প্রথমত হচ্ছে আমাদের মানে বিপ্লবী সরকার, জাতীয় সরকার গঠন না করে পুরাতন মুজিববাদী 72 সংবিধানের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে আসিফ নজরুল এবং বর্তমান সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান, তৎকালীন সে অ্যাটর্নি জেনারেল হয় সবার আগে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আগেও সে তার পর্দা বাগিয়ে নেয় বিএনপি। তো তারা আমাদেরকে পুরাতন সংবিধানের মধ্যে ঢুকিয়ে এবং যুবলীগ নেতা চুপুর হাতে শপথ নিতে বাধ্য করে একটা প্রতি বিপ্লব করেছে, যার কারণে আমাদের 18টা মাস ইন্টারিমকে আমরা এত টাকা পয়সা দিয়ে পারলাম। আমি পারলাম শব্দটাই বললাম, কারণ জনগণের টাকা তো তারা বেতন তো নিচ্ছে, কিন্তু তারা কোনো কার্যত সংস্কার করতে পারে আপনারা না। পারলেন নাকি জনগণের অর্থে পালালো কোনটা? হ্যাঁ, সেটাই তো, আমরা মানে আপনারা সবাই তো, আমরা জনগণের তো, আমরা তো রাষ্ট্রের দায়িত্বে নেই। তো এই যে আমরা ট্যাক্স পেয়াররা আর ট্যাক্স দিলাম, শপথের যে কথাটা বললেন, সেটা তো আসলে শপথ তো দুবার নিয়েছেন। হ্যাঁ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আমাদের আমি শেষ করতেছি, অভ্যুত্থানের এটা গেল এক নেতৃত্ব- ধরনের প্রতি বিপ্লব তখন হয়েছে। এরপরে যে প্রতি বিপ্লবটা হয়েছে এটা হচ্ছে বিএনপি ক্ষমতা আসার পরে যখন জুলাই সনদকে এবং জুলাইয়ের গণভোটের গণরায়কে অস্বীকার করলো, তার মধ্য দিয়ে আরেকটা প্রতি বিপ্লব করছে বিএনপি। তো বিএনপি আমাদের এই যে 2টা প্রতি বিপ্লবের মধ্য দিয়ে একটা করছে হচ্ছে ইন্টারিমের সময়, আর একটা করলো এই যে আপনার জুলাইয়ের গণভোটের গণরায়কে অস্বীকার করার মধ্য দিয়ে। তো আওয়ামী লীগ তো মাঠে নেই, আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়ে গেছে। না, আওয়ামী লীগ কেন করতে হবে প্রতি বিপ্লব? প্রতি বিপ্লব তো করছে আপনি বিএনপি। বললেন যে হ্যাঁ, আওয়ামী লীগ করেছে। আমি আওয়ামী লীগ বলি নাই, বিএনপি কথা বলছি। বিএনপি তো গণভোটের গণরায় মানে নাই, এবং তারাই গণভোটের গণরায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, এবং জনগণ 70% ম্যান্ডেট দিয়েছে। এই 70% ম্যান্ডেটকে তারা অস্বীকার করেছে, তারা সংবিধান সংস্কার পরিষদের জন্য শপথ নেয় নাই। 2টা শপথ নেওয়ার কথা ছিল। এখানে আমি মানে দায়ী করবো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। দেখেন, লন্ডন মিটিংয়ের পরে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা ছিল বিএনপির মহাসচিবের মতো, ঠিক বিএনপি যা বলতো তিনি তাই করতেন। উনি লন্ডনে বসে বাংলাদেশের নির্বাচনের ডেট ঘোষণা করেছেন, অথচ নির্বাচনের ডেট ঘোষণা করার কথা ছিল আগারগাঁও ইসি ভবন থেকে এবং নির্বাচন কমিশন। কিন্তু উনি কি করলেন, তারেক রহমানের সাথে এই জায়গায় মিটিং করে ওনারা লন্ডন থেকে বাংলাদেশের নির্বাচনের ডেট ঘোষণা করে। তারপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষ ছিলেন না, তিনি ছিলেন বিএনপির কার্যত একজন পুতুল মহাসচিব। এবং দেখেন, বিএনপি যাই বলতো তাই করতো। আমরা বলেছি গণভোটটা আগে দেয়া হোক, তাহলে জুলাই সনদ এবং জুলাইয়ের যে সংস্কারগুলো বাস্তবায়ন হবে। তিনি তা না করে বিএনপির কথা শুনে, বিএনপি তো সবার আগে জুলাই সনদের জন্য মানে এটার জন্য স্বাক্ষর করেছে। হ্যাঁ, ও স্বাক্ষর করছে এই জন্য, যাতে মানে আপনারা বরং লেট বিএনপি তো এমন বড় বাট পাত স্বাক্ষর করে এখনো আবার অস্বীকার করতেছে, স্বাক্ষরের জিনিসটা তো মানতেছে না। স্বাক্ষর করছে সে মানতেছে আচ্ছা, না। আমরা একটু আমি আপনাকে বলি, দেখেন, তারপর হচ্ছে কি, বিএনপি বললো যে না, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে দেওয়া হোক। আমরা বললাম যে না, গণভোটটা আগে দেওয়া হোক।
বিএনপির কথা অনুযায়ী গণভোটটা একই দিন দেওয়া হলো, গণভোটের পরের দিন থেকে বিএনপি গণভোটের রায় মানতেছে না। এর জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসও দায়ী। সে যদি গণভোটটা আগে দিয়ে যাইতো তাহলে এটা কার্যকর হইতো। আমরা বিএনপির একটু শিশির, আমরা একটু জানতে চাই যে আওয়ামী লীগের ফেরত আসা প্রসঙ্গে একটু যেতে চাই। সেখানটায় আপনাদের অভ্যুত্থানের সঙ্গী সারথী সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাসে বেশ আলোচনা হচ্ছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি অভিযোগ করেছেন যে ৭১কে ২৪-এর মুখে দাঁড় করানো হয়েছে, ডানপন্থাকে প্রশ্রয় দেওয়া হয়েছে, ভাগ বাটোয়ারার রাজনীতি করা হয়েছে। এই অভিযোগগুলোকে আসলে মিথ্যা কিনা আপনি কি মনে করেন? দেখেন, এই অভিযোগের ব্যাখ্যাগুলো মাহফুজ আলম দিতে পারবে, তিনি সরকারের অংশ ছিলেন, তিনি সরকারের সংস্কার প্রক্রিয়ার অংশ ছিলেন, তিনি ছিলেন, অনুরোধ দিবেন। কিন্তু আমার ব্যক্তিগত যে অভিমত, আওয়ামী লীগ ফিরে আসার আর দরকার নাই। বিএনপি এখন আওয়ামী লীগের ভূমিকা পালন করতেছে, বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে। এখন যেভাবে দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দলীয় কোন্দলের নেতাকর্মী খুন, এগুলোই তো আওয়ামী লীগ করতো, এখন এগুলো বিএনপি করতেছে। আপনি আওয়ামী লীগ, হ্যাঁ, আমি আপনাকে যেটা বলতেছি, এনসিপি হচ্ছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপি নামক আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং আওয়ামী লীগ যে আওয়ামী লীগ মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারও বিরুদ্ধে। বিরোধী দল হিসেবে আপনার অবশ্যই বিরোধী অবস্থানে থাকবেন। আমরা তো চাই দলের বর্তমান অবস্থা, আমরা চাই বিএনপি আওয়ামী লীগ না করে বিএনপিটাই করুক। বিএনপি সংস্কার মেনে নিক, জুলাই সনদ মেনে নিক, এবং যে উচ্চকক্ষে পিআর মেনে নিক। আপনার মানবাধিকার কমিশন যেগুলো ল্যাপস করছে এগুলো মানে আবার পুনর্বহাল করুক, গুম কমিশন ঠিক রাখুক, সুপ্রিম কোর্টের যে অধ্যাদেশ, সচিবালয় অধ্যাদেশ এবং হচ্ছে বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, অর্থাৎ মানে স্বাধীন বিচার বিভাগের যে প্রতিশ্রুতি সেগুলো মানে নেই, মানতেছে না। সে তো আওয়ামী লীগ করতে চাই, আওয়ামী লীগ যেভাবে দেশ চালাচ্ছি সে সেভাবে করতে চাই। তাহলে আপনি আর আওয়ামী লীগ খুঁজে লাভ কি? আওয়ামী লীগ তো পাইছেন একটা, বিএনপি যেটা আছে এটা তো আওয়ামী লীগই, একই রকম তো দেশ চালাইতেছে। তাহলে আওয়ামী লীগ দিয়ে আর কি বেশি কিছু আমরা তো হচ্ছে বিএনপি আওয়ামী লীগের কথা বলছি। আমি বারবার জানতে চাচ্ছি যে এনসিপির বর্তমান অবস্থা কি, জনসমর্থনে এনসিপি এখন কোন অবস্থায় আছে? এনসিপিতে জাতীয় নির্বাচনের পর থেকে আপনার দেশের জনগণ এনসিপিতে যোগ দিচ্ছে অনেক বেশি। এনসিপিতে প্রতিদিনই নতুন নতুন মানুষ যোগ দিচ্ছে এবং অনেক বেশি ফ্লো তৈরি হয়েছে, এবং অনেক গণমাধ্যমে বলে থাকে এনসিপির একটা বসন্ত চলছে, এবং দেশের জনগণ যেভাবে এনসিপির প্রতি সাড়া জাগাচ্ছে, আশা করছি ইনশাল্লাহ আমরা আগামীতে অনেক বেশি ভালো করব। এবং এনসিপি যদি আগামী আওয়ামী লীগ এবং বিএনপির মতো বড় দলে পরিণত, আমরা আশা করি আগামী 5-10 বছর, বা যদি বলেন যে 2032 আমরা অনেক ভালো করব, এবং 2036 যদি জাতীয় ইলেকশন যদি ঠিক থাকে, আমরা আশা করতেছি এনসিপি এককভাবে সরকার গঠন করবে। শুভকামনা থাকবে এনসিপির জন্য। একটু জানতে চাই যে মাহফুজ আলমের বিষয়ে আবার যাচ্ছি, তার স্ট্যাটাসের ওখানটায় যে যুদ্ধাপরাধীদের প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন যে তাদের সাথে এনসিপি জোট করেছে। এই জোটটা কেন? যেখানে জামায়াত আসলে গণহত্যার অভিযোগে অভিযুক্ত, এনসিপির রাজনৈতিক আদর্শ কি, এবং নির্বাচনের পর এনসিপি কি জামাতের ছায়ায় পড়ে গেল না? দেখেন, এই প্রশ্নগুলো আপনারা করবেন হচ্ছে জিয়াউর রহমানকে, এই প্রশ্নগুলো করবেন খালেদা জিয়াকে, তিনি তো নেই। এই প্রশ্নগুলো করবেন তারেক রহমানকে, এই প্রশ্নগুলো করবেন শেখ হাসিনাকে। প্রথমত জিয়াউর রহমানকে কেন বললাম করবেন, জিয়াউর রহমান হচ্ছে জামাতের সাথে জোট করে রাজনীতি করছে। তারপরে যে খালেদা জিয়া জামাতের সমর্থন ছাড়া উনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমি শেষ করি, আমি সেন্টেন্সটা শেষ করি, যে খালেদা জিয়া যিনি 1991 সালে জামাতের সমর্থন ছাড়া উনি ওনার জীবনে প্রধানমন্ত্রী হতে পারতেন না, উনি জামাতের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। শেখ হাসিনা জামাতের সমর্থন ছাড়া 1996-তে বিএনপিকে বাধ্য করতে পারতেন না একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য। তাহলে শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন কেন জামাতের সাথে রাজনীতি করছে। এখন 2001 সালে বিএনপি আবার জামাতের সাথে রাজনীতি করছে, জোট করছে, 25 বছর ওরা জোট করছে। তো এখন মাহফুজ আলমের যে কথা বলতেছে, মাহফুজ আলমের ফ্যামিলি বিএনপি, ওনারা তো তাহলে জামাতের সাথে ছিল। ফ্যামিলি বিএনপি, ওনার আব্বা বিএনপি বড় নেতা। পেছনের দিকে গেলে তো আপনাদের অনেকেই আসলে আওয়ামী লীগের ছিলেন, সার্জিস ছিলেন, হাসনাত ছিলেন। তাহলে আমি সেটাই বলতেছি, আওয়ামী লীগ বিএনপি কে জিজ্ঞেস করেন যে আমাদের সাথে কেন রাজনীতি করছে। আমাকে একটু বলতে দেন প্লিজ। আপনারা কিন্তু বিএনপির কথা বলছেন, আওয়ামী লীগের কথা বলছেন, এবং তাদের জোট বাঁধার কথা বলছেন, আবার একই মুখে কিন্তু আপনারা বলছেন সংস্কারের কথা, এবং সংস্কার করে কিন্তু আপনারা নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করার মানে কথা দিয়েছেন জনগণকে। তাহলে নতুনটা কোথায়? পুরনো, এবং সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে বিএনপি করতো তার পরিবার, আপনারা যেমন আওয়ামী লীগ থেকে আবার এনসিপিতে এসেছে। আমার মনে হচ্ছে আপনাদের কিছু কনসেপ্ট আসলে ক্লিয়ার হওয়া উচিত। দেখেন, আমরা ক্লিয়ার হতেই বসেছি মূলত। জাতীয় ঐক্যমত কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো যে দলগুলো দিয়েছে, দেখবেন আমাদের সাথে যাদের জোট হয়েছে, আমাদের সাথে কিন্তু 11টা দলের জোট হয়েছে, আমরা 11টা দল, শুধু জামাত না। দেখবেন আমাদের সংস্কার প্রস্তাবনা প্রায় 90% মিলে যায়।
যার কারণে এই সংস্কারমুখী দলগুলো এক প্ল্যাটফর্মে এসেছে, 11 দলীয় একটা জোট করেছে। আর যারা সংস্কার বিরুদ্ধে ছিল, নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি সহ অন্যান্য দলগুলো দেখবেন তারা একসাথে চলে গিয়েছে। এখন আমাদের সাথে জামাতের জোট হয়েছে সংস্কার প্রস্তাবনা সহ এই ন্যাশন ইস্যুতে, জুলাই সনদ ইস্যুতে, জুলাই গণভোট ইস্যুতে। জামাতের সাথে আমাদের, বা জামাত না শুধু 11 দলীয় জোটের সাথে যাদের সাথে আমাদের ঐক্যমত হয়েছে বা নির্বাচনী জোট হয়েছে, এটা হচ্ছে সংস্কারকে সামনে রেখে হয়েছে। এখনও যে আমাদের মুভমেন্ট চলতেছে এটা সংস্কারের জন্য জামাতের সাথে। এছাড়া আমাদের দল আলাদা, জামাতের দল আলাদা। জামাতের আমির, আমাদের দলের আহ্বায়ক হচ্ছে আমাদের দলের আহ্বায়ক। এখন তো আমরা কেউ কাউকে এখানে জোট, এখন সংস্কারকে সামনে রেখে জোট। এখন আপনি যদি মনে করেন যে আমরা সংস্কারমুখী দলগুলো জোট করতে পারবো না, পুরাতন ওই দলগুলো শুধু জোট করতে পারবে, আওয়ামী লীগ না, জামাতের সাথে আপনি জোট একই করতে পথে পারবে। হাঁটছেন, আমি সেটি বললাম, নতুন তাই একই পথে হাঁটলাম, আমরা তো নতুন পথে, তো আমরা তো সংস্কারের জন্য তো হাঁটলাম একসাথে। জামাতের সংস্কারের সাথে আমার 90% সংস্কার মিলে। তারপর আমরা একই জায়গায় ফিরে আসছি। যাই হোক, আমরা একটু প্রসঙ্গ আচ্ছা, পরিবর্তন আপনি করি। আমাকে বলেন, যারা জুলাইয়ের সংস্কারগুলো মানে না, আমি কি তার সাথে জোট করব? আর যারা আমার মতো এরকম সংস্কারের প্রস্তাবনা দিয়েছে ঐক্যমত কমিশনে, তাদের সাথে জোট করব? কার সাথে জোট করা এনসিপির জন্য মানে যৌক্তিক বা রেশনাল মনে হয়? আপনাকে অনেক ধন্যবাদ শিশির, আজকের পলিটিক্যাল পালসে সময় দেবার জন্য। আশা করছি যে কথা হচ্ছে, কথা চলছে, সেই কথাগুলোর যেই সংকট আছে আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের রাষ্ট্রের জন্য, সেই সংকটগুলো কেটে যাবে। আগামীতে যখন কথা হবে তখন আমরা সুন্দর কোনো আলাপ বা সুন্দর কোনো আড্ডা পাবো। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।